আচ্ছা, যেহেতু আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন, তাহলে একটু সময় নিয়ে বসেন। আজকে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে কিছু প্রশ্নের উত্তর একসাথে খোঁজার চেষ্টা করব। অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ। এই দলটা কি পারবে আমাদের প্রত্যাশা পর্যন্ত পৌঁছাতে? বাংলাদেশ ফুটবল নিয়ে কি আমরা স্বপ্ন দেখতে পারি, নাকি সিন্ডিকেটের হাতে হেরে যাবে হামজা, সমিত সহ আমাদের স্বপ্নগুলো? এই দলের ভিতরে কি আসলে ঠিক ততটুকু পটেনশিয়াল আছে যতটুকু পটেনশিয়াল আমাদের প্রত্যাশাগুলো পূরণ করতে প্রয়োজনীয়? কিসের অভাব এবং কিসের উন্নতি করতে হবে এই দলটাতে? এই সকল প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। একদম শুরু থেকে শুরু করা যাক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অথবা বাফুফে প্রতিষ্ঠিত হয় 1972 সালে এবং 1976 সালে এটি ফিফার অন্তর্ভুক্ত হয়। এই 1976 সাল থেকে 2025 সাল পর্যন্ত অনেক লম্বা একটা সময় পার করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর মাঝে আমাদের কোচিং করায় গেছে নামি দামি অনেক কোচ, অনেক হাই প্রোফাইল কোচ। আমাদের জাতীয় দলে খেলে গেছে এমন অনেক প্লেয়ার যারা ছিল কিংবদন্তি, এমন অনেক গোলকিপার যাদেরকে কেনার জন্য আগ্রহী ছিল নিউ ক্যাসেলের মতো প্রিমিয়ার লিগের দল পর্যন্ত। হয়তো একটু যুগাযুগের ব্যর্থতার জন্য এই সাফল্যটা আমাদের হাতছাড়া হয়। বাংলাদেশ ফুটবল দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং 184তম। যদি আমরা সর্বোচ্চ র্যাঙ্কিং এর কথা বলি, আমরা 1996 সালে 110 নাম্বার র্যাঙ্কিং এ ছিলাম। এবং আমাদের সব থেকে বড় সাফল্য ছিল 2003 সালের সাব চ্যাম্পিয়নশিপ। এই ছিল মোটামুটি আমাদের বাংলাদেশ টিম নিয়ে কথাবার্তা, বাংলাদেশ টিমের ইতিহাস। এখন যদি কথা বলি আমাদের বাংলাদেশ ফুটবল টিমের সব থেকে বড় যে চেঞ্জ ওভারটা আসছিল সেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে প্রবাসী ফুটবলার। আমরা প্রবাসী ফুটবলার হিসেবে প্রথম আমরা যে প্লেয়ারটা পাই, অথবা যদি প্রথমত টপ লেভেলের কোনো প্লেয়ার আমরা পাই, সেটা ছিল আমাদের জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া আমাদের দলে আসার পর থেকে মোটামুটি একটু হাইপ ক্রিয়েট হইতেছিল বাংলাদেশ ফুটবল নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের সবকিছুর আড়ালে পড়ে গিয়া বাংলাদেশ ফুটবল মোটামুটি একদম গভীর পানিতে তলায় গিয়ে হাত ছানে দিতেছিল, যেখানে ওইরকম আশানুরূপ কোনো সাপোর্ট বাংলাদেশ ফুটবলার পাইতেছিল না। বাংলাদেশ ফুটবলটা পর্দার আড়ালে থেকে যাচ্ছিল বছরের পর বছর। ঠিক এইভাবে চলে আসতেছিল বাংলাদেশ ফুটবলটা সকলের নজর এড়া। কারো চোখের সামনে ওরকম ছিল না, হয়তো হাতে গোনা কিছু বাংলাদেশ ফুটবল ফ্যান ছিল যারা শুরু থেকে বাংলাদেশ ফুটবল ফলো করতো, বাংলাদেশ ফুটবল দেখতো। ওইরকম কিছু ফ্যান ফলোয়ার নিয়ে আমাদের বাংলাদেশ ফুটবলটা আগাইতেছিল। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে গত 1 বছর 1.5 বছর আগেও বাংলাদেশ ফুটবলটা ওইরকম ছিল না যেরকম এখন আছে। এখন কি চেঞ্জ হয়েছে? আমরা কোনো আন্তর্জাতিক শিরোপা জিতে গেছি, বা আন্তর্জাতিক কোনো শিরোপাতে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, ওরকম কোনো জায়গায় কি আমরা কোয়ালিফাই করছি? না। তাইলে কেন এইরকম হাইপ ক্রিয়েট হইতেছে এবং বাংলাদেশ ফুটবল নিয়ে এইরকম কথা হইতেছে? এই যে এখন আন্তর্জাতিক ব্রেকটা চলতেছে বা যেটা চলে গেছে, এই আন্তর্জাতিক ব্রেকে আমরা ফুটবল ফ্যান যারা আছি আমরা কি করতাম? নিজেদের পছন্দের যে দলগুলো আছে বা পছন্দের যে দেশগুলো আছে, ওই দেশের যে খেলাগুলো আছে ওইগুলো নিয়ে পড়ে থাকতাম, ওইগুলো নিয়ে কথাবার্তা বলতাম। কারো প্রিয় দল আর্জেন্টিনা নিয়ে কথাবার্তা বলতাম, কেউ ব্রাজিল নিয়ে কথাবার্তা বলতো, কেউ পর্তুগাল নিয়ে কথাবার্তা বলতো, কেউ স্পেন নিয়ে কথাবার্তা বলতো। এইরকম সবাই নিজেদের পছন্দের দলগুলো নিয়ে কথাবার্তা বলতো। কিন্তু এই যে এখন পরিবর্তনটা চলে আসছে, এখন একটা আন্তর্জাতিক বিরতিতে আমরা কথা বলি শুধুমাত্র বাংলাদেশ ফুটবল নিয়ে, আমরা মেতে থাকি শুধুমাত্র বাংলাদেশ ফুটবল নিয়ে। এখন প্রশ্ন আসে যে বাংলাদেশ ফুটবল নিয়ে আমরা কি আসলেই কোনো স্বপ্ন দেখতে পারি, বা আমরা কি এই সাপোর্টটা বজায় রাখতে পারি যেখান থেকে ওরা আমাদের ভালো ফিডব্যাক দিবে? উত্তর সহজ এবং সোজা, হ্যাঁ। আমাদের এই বাংলাদেশ ফুটবল টিম অনেক ভালো কিছু দিবে বাংলাদেশ ক্রিকেট টিমের তুলনায়। দেখেন, বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আসলে বলার মতো কিছু নেই, আমি বলতেও চাইতেছি না। এখন ওদের নিয়ে কথা বলতে গেলে আমার মুড এবং আপনার প্রত্যেকটা লোকের মুড নষ্ট হয়ে যাবে, হয়তো ফোন ভাঙা শুরু করবেন। ওডিআইতে 93 রানে অল আউট হওয়া একটা টিম যদি আপনাকে বিশ্বাস জুগাইতে পারে যে ওরাও ম্যাচ জিততে পারে, তাহলে হংকং এর মতো একটা দেশে, যেখানে 49-48 হাজার দর্শক হংকং এর, এইরকম একটা মাঠে, এরকম একটা আবহাওয়াতে ড্র করে আসা একটা ফুটবল টিম আপনাকে কত কিছু দিতে পারবে আপনি জাস্ট চিন্তাও করতে পারতেছেন না। এখন শুধুমাত্র প্রয়োজন আমাদের সাপোর্ট। এই দলটাকে ঠিক মতো গুছায় নিয়ে উঠতে, এই দলটা নিয়ে ভালো কিছু করতে গেলে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফ্যানদের সাপোর্ট। বাংলাদেশ ফুটবল টিমে এখন যে বিদেশি প্লেয়ার গুলা খেলতেছে, হামজা চৌধুরী, জামাল ভুইয়া, সামিত সোম, জায়ান,
ফামিদুল, এই সবগুলোর পিছনে যদি কারো হাত থাইকা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফ্যানের। আমাদের মতোই বাংলাদেশ ফুটবলের কিছু ফ্যান রাস্তাঘাটে রোদে বৃষ্টিতে ভিজা বাফুফের সামনে আন্দোলন করে এই প্লেয়ার গুলারে দলে খেলাইতেছে। যেখানে আমাদের এখন আমাদের যে সব থেকে প্লাস পয়েন্ট থাকার কথা ছিল আমাদের কোচ সাহেব, আমাদের ফ্যানের সব থেকে কাছে থাকার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ঊর্ধ্বতম কর্মকর্তা গুলো আছে তাদের, এখন আমাদের অপোজিশন হয়ে গেছে। তারা তাদের বিরুদ্ধে গিয়ে আমাদের বাংলাদেশ টিমকে খেলাতে হইতেছে। আমাদের কথায় আমাদের চাপে পড়ে তারা স্টার্টিং 11 চেঞ্জ করতেছে, স্টার্টিং এ প্লেয়ার গুলা খেলাইতেছে। আচ্ছা, আমরা সিন্ডিকেট নিয়ে একটু পরে আসি। আমরা কথা বলতেছি আমাদের টিমের ভবিষ্যৎ নিয়ে। হ্যাঁ, এই টিমটা নিয়ে ভবিষ্যতে অনেক ভালো কিছু করার চান্স আছে। তবে হ্যাঁ, আমাদের ইন্টারনাল অনেকগুলো পরিবর্তন করতে হবে। আপনি যদি দেখেন যে প্রবাসী ফুটবলাররা আছে ওরা বাংলাদেশে একটা ম্যাচ খেলার জন্য 20,000 করে টাকা পাইতেছে। ভাই আপনি তো এটা বলতে পারবেন না ওরা টাকার জন্য খেলতেছে, ওরা টাকা নেওয়ার জন্য খেলতেছে। কারণ হামজা চৌধুরীর ডেইলি যে বেতন আছে এটা বাংলাদেশের এক ম্যাচের বেতন থেকে অনেক বেশি। ওরা এখানে আসছে শুধুমাত্র দেশপ্রেম, দেশের মাটিতে খেলার জন্য, দেশের জার্সিটাকে রিপ্রেজেন্ট করার জন্য। ওরা অন্য কোনো লক্ষ্য নিয়ে এখানে আসে নাই, অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে এখানে আসে নাই। আমাদের বাংলাদেশ টিমে এখন সব থেকে বড় যে বিষয়টা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে বন্ডিং। আমি আগেও বলছি, আমি এখনো বলবো, একটা টিম ভালো কিছু অর্জন করতে হলে সব থেকে বড় যে বিষয় দরকার সেটা হচ্ছে বন্ডিং। বাংলাদেশ টিমে যেটা মোটামুটি ভালোই অভাব। কিছুদিন আগে একজন এ গ্রেডের কন্টেন্ট ক্রিয়েটর একটা কথা বলছিল যে ও যখন বাংলাদেশের খেলা দেখতেছিল বাংলাদেশ প্লেয়ারদের পাশে বসে তখন এরকম কথা শুনতেছিল যে এখানে ওরা হামজারে ক্রিটিসাইজ করতেছিল। এখন আমরা যদি এখান থেকে বের না হয়ে আসতে পারি, আমরা যদি এই বিষয়গুলো সলভ না করতে পারি, দেন আমরা ভালো কিছু আশা করতে পারবো না। যদি আপনি ডেডিকেশন নিয়ে কথা বলেন, হংকং এর সাথে আমাদের 2টা ম্যাচ হয়েছে। আমরা শেষের ম্যাচে সমতা সূচক গোলের আগের যে গোলটা করছি এবং দ্বিতীয় ম্যাচে আমরা সমতা সূচক যে গোলটা করছি, 2টা গোলের পরে যদি আপনি দেখেন যে আমাদের প্লেয়াররা সেলিব্রেশনের দিকে আগায় যেতেছিল, সেলিব্রেশন করতেছিল, সময় নষ্ট করতেছিল, যেখানে আমাদের হাতে সময় খুবই অল্প ছিল। আমরা যারা ইউরোপের খেলা দেখি, আমরা একটা জিনিস দেখি, আমরা ড্র করার পরেও কোনো সেলিব্রেশন দেখি না। কারণ ড্র করার পরেও প্লেয়ারদের ইন্টেন্সিটি থাকে কিভাবে খেলাটা চালা যেতে হবে এবং খেলাটা একটা জয় সূচক গোল নিয়ে আসা যায়। যে জিনিসটা আমাদের টিমে মিসিং আছে, মিসিং থাকার কথায়। আমরা ওরকম কোনো টপ টায়ারের প্লেয়ার নিয়ে খেলতেছি না যারা ভালো কোনো টুর্নামেন্ট খেলে অভ্যস্ত, যারা ওই রকম আপনার ডো ডাই ম্যাচ খেলে অভ্যস্ত। আমরা আসলে কামব্যাক জিনিসটা বুঝি না। হংকং এর সাথে প্রথম ম্যাচটা দেখি, ওই ম্যাচটাতে আমরা যদি শেষের গোলটা কনসিড না করতাম তাহলে বাংলাদেশ ফুটবল হিস্টোরিতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কামব্যাক এর খাতায় লেখা থাকতো ওই খেলাটা। এটা ক্রেজি কামব্যাক ছিল। আপনি দেখেন আমাদের সমতা সূচক গোলটার পরে ফায়ারম্যান গুলা, পুলিশ গুলা, মানে কারো কোনো প্রকার বাধা মানতেছিল না যে কে কি পোস্টে আছে। সকলের মাথায় একটা চিন্তা ছিল আমরা সমতায় ফিরছি। এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কামব্যাক হয়ে থাকতো বাংলাদেশ ফুটবল হিস্ট্রিতে। সেকেন্ড ম্যাচটাতেও আমরা একই কথা বলবো, ওই ম্যাচটাতেও আমরা ম্যাচটা জিততে পারতাম যদি আমাদের টেকনিক্যাল কিছু ইরর না থাকতো। এবং আই থিঙ্ক বাংলাদেশের ফিউচার এখন সেফ হ্যান্ডে আছে যদি আমরা এখানে কিছু চেঞ্জ করতে পারি। অন দ্য ফিল্ড অথবা অফ দ্য ফিল্ড আমাদের কিছু চেঞ্জ করতে হবে, যে চেঞ্জ গুলা করা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে এবং এই জিনিসগুলা চেঞ্জ করবে না সেটা আমরা ভালো করেই জানি। এই চেঞ্জ গুলা আমাদের করতে হবে। আমরা যারা ফুটবল ফ্যান আছি আমাদের এই চেঞ্জ গুলা করায় নিতে হবে। এর জন্য সব থেকে বেশি প্রয়োজন আমাদের সাপোর্ট। এইবার আসি বাংলাদেশ ফুটবলের সব থেকে আলোচিত বিষয় সিন্ডিকেট। বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট নিয়ে এর আগেও আমি একটা সম্পূর্ণ ভিডিও বানিয়েছিলাম শুধুমাত্র এই টপিকের উপরে। এইখানে আমাদের কথা ছিল যে বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেটটা কিভাবে কাজ করে। এই সিন্ডিকেটটার মূল হোতা হইতেছে আমাদের দেশীয় লিগ মানে বিপিএল এর সব থেকে শীর্ষদারী যে ক্লাব, ওই ক্লাবের কিছু লোকজন এই সিন্ডিকেটারে মূলত পরিচালনা করে, যাদের কাজ হয়েছে ওদের যে ক্লাবের প্লেয়ার গুলো আছে ওই প্লেয়ার গুলারে জাতীয় টিমে খেলানো, ওদেরকে বেশি বেশি গেম টাইম দেওয়া, ওদেরকে নিয়েই মোটামুটি স্টার্টিং 11টা শুরু করা। আপনি যদি দেখেন হংকং এর সাথে 2টা ম্যাচে আমাদের বেঞ্চেস থেকে খেলা শুরু করছে জামাল ভুইয়া। জাস্ট ক্যান ইউ ইমাজিন আমাদের টিমের দ্য বেস্ট যে প্লেয়ারটা ছিল, যে প্লেয়ারটা পুরো বাংলাদেশের টাইনে নিয়ে আসছে, যে প্লেয়ারটা আমাদের ক্যাপ্টেন, আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন, সেই প্লেয়ারটাকে বেঞ্চে বসায় খেলা শুরু করছে। ওই জায়গায় কারে খেলাইছে? সোহেল রানারে। আপনি জাস্ট কি বলতে পারেন? আপনি জামাল ভুইয়ার পরিবর্তনে সোহেল রানারে খেলাইতেছেন, যার ভিতরে ন্যূনতম কমন সেন্স নাই যে পাস কিভাবে দিতে হয়, কাকে দিতে হয়। শুধু শুধু বল পেছায়া পজিশন লস করা ওর কাজ। ওর ভিতরে ন্যূনতম কোনো গেম সেন্স নাই।
এরকম আরো অনেক প্লেয়ার আছে। আপনি ইসা ফয়সালের কথা বলতে পারেন, আপনি কাজেম শাহের কথা বলতে পারেন। এই প্লেয়ার গুলোর স্কোয়াডেই না রাখা, এই বিষয়গুলো একদম পুরোপুরি ইঙ্গিত দেয় বা পুরোপুরি স্পষ্ট। আপনারা এখন যেটা করতেছেন সেটা একদম স্পষ্ট করে করতেছেন যে হ্যাঁ আমরা করতেছি, তোরা পারলে ঠেকা। এই গেল দলে না নেওয়া, প্লেয়ার না নেওয়া। এরপরে যদি আমরা আসি পজিশন সুইচ। রাকিব একজন রাকিব একজন উইঙ্গার, আপনি ওরা স্ট্রাইকারে খেলাইতেছেন। আগের দিন জায়ান লেফট ব্যাকে ভালো খেললো, ওইখান থেকে ভালো একটা ফিডব্যাক দেওয়ার পরে আপনি ওরে নিয়ে শুরু করলেন অ্যাটাকিং এ। ওরে ওর বেস্ট পজিশনে খেলান, দেখেন ও কি আউটপুট দেয়। এবং আমরা প্রথম দিন লেফট সাইড থেকে যে ক্রস গুলো দেখছিলাম, এই ক্রস গুলা আমরা কালকে একটাও দেখতে পারি নাই। এরকম অনেক প্লেয়ারের কেরিয়ার ধ্বংস করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধুমাত্র পজিশন সুইচ করে। যে যে পজিশনে খেলে অভ্যস্ত, যেখানে কমফোর্টেবল, তারা সেই পজিশনে না খেলায় অন্য একটা পজিশনে খেলায় ওর পুরোপুরি প্রতিভাটা নষ্ট করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অথবা আমাদের যে টপ টায়ারের ক্লাব আছে তাদের যে সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেটটা মূলত পরিচালনা করা হয় হ্যাভিয়ার ক্যাব্রেরা দিয়া, যে কিনা তার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই, তার নিজস্ব কোনো সে নাই। বাংলাদেশ এই সিন্ডিকেট ওরে যেভাবে চালাইতেছে, ও সেম ওইভাবেই ওই দলটা সাজাইতেছে। এখানে ওর কোনো হস্তক্ষেপ নাই, ওর কোনো মাইন্ডসেট নাই। এবং আমি মনে করি এইরকম সিন্ডিকেটের হাতে থাকা, সিন্ডিকেটের তালুতে থাকা একটা কোচ কখনো একটা জাতীয় দল কোচিং করাতে পারে না। ওরে যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্যাভিলিয়ন থেকে সরাইতে হবে। ওর ভিতরে কোনো প্রকার গেম প্ল্যান নাই, ওর ভিতরে কোনো প্রকার প্রফেশনালিজম নাই। ও জাস্ট ওর সিবি শক্ত করার জন্য বাংলাদেশে খেলতেছে, যেইভাবে বলতেছে ওইভাবে, যারে প্রয়োজন তারে মাঠে না নামায়া, যার কথা বলা হয়েছে তারে মাঠে নামাইতেছে। তো এই এখন এই সিন্ডিকেট অথবা বাংলাদেশ ফুটবলের বর্তমান অবস্থা, এই সবকিছুর পিছনে যে লোকগুলোর হাত আছে, ওই লোকগুলোর সরাইতে গেলে যে জিনিস সব থেকে বেশি প্রয়োজন সেটা হয়েছে বাংলাদেশের ফ্যান। এখানে সব থেকে বেশি গুরুত্ব যার, সে হচ্ছে বাংলাদেশের ফ্যান। এই বিষয়টা ঠিক করার জন্য সব থেকে বেশি অবদান যার রাখতে হবে, যাদের রাখতে হবে, তারা হইতেছে বাংলাদেশের ফুটবল ফ্যান। আমরা যেরকম এখন ক্রেজটা দেখাইতেছি, আমাদের এই ক্রেজটা ধরে রাখতে হবে এবং আমাদের এমন কিছু করতে হবে যেখান থেকে বাংলাদেশ ফুটবলে ভালো একটা ফিডব্যাক আমরা পাবো। দিন শেষে আমরা হ্যাপি যে আমরা এখন বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলতে পারতেছি। আমাদের বাংলাদেশ ফুটবল টিমে এমন কিছু প্লেয়ার আছে যাদেরকে পুরো বিশ্ব চিনে, যারা পুরো বিশ্বে একজন পরিচিত মুখ। এখন আমরা ভারত, সিঙ্গাপুর, হংকং এর মতো দেশে ফাইট দেওয়ার মতো একটা দল, যাদের সাথে আমরা এই আশা নিয়ে খেলতে পারি, এই আশা নিয়ে খেলা দেখা শুরু করতে পারি যে হ্যাঁ আমরা এই ম্যাচটা জিতবো। এই যেখানে 10 থেকে 15 জন দর্শক নিয়ে মাঠে আমরা খেলা দেখতাম, যেখানে ফ্রিতে টিকিট বিক্রি করে বাংলাদেশের স্টেডিয়ামে ফ্যান নিয়ে আসা যেত না, সেইখানে এখন টিকিট দিয়া কুল পাইতেছে না, একদম ভরপুর লোকজন দিয়া, ভরপুর ফ্যান দিয়ে আমরা খেলা দেখতেছি। এই কামব্যাকটা আমাদের বাংলাদেশ ফুটবলে দরকার ছিল, এখন জাস্ট আমাদের বাংলাদেশ ফুটবলের মাঠে দরকার, যেখান থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি। এবং হ্যাঁ, এই টিমটাকে সময় দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিম যদি আপনাকে বিশ্বাস করাইতে পারে যে ওরা জিতবে, তাইলে আপনি বাংলাদেশ ফুটবল টিম থেকে আপনি অনেক কিছু পাবেন, এই আশা করেন। কিপ সাপোর্টিং বাংলাদেশ ফুটবল টিম। একদিন আমরাও গলায় গলা রেখে গাইবো, এভাবেও ফিরে আসা যায়।